রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদারে একসাথে কাজ করবে দুদেশ। ট্রাম্পের বিশেষ দূতের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত। কথা হয়নি চীন ইস্যুতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিন থেকে আমরা তাদের সঙ্গে সংশ্লিষ্ট আছি, সুতরাং শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়। প্রধানমন্ত্রীর হাতে রক্তাক্ত পতাকা তুলে দিলেন জুলাই যোদ্ধা শেখ আজিজুর। 5 মাসে রাষ্ট্র প্রশাসনে কোনো পরিবর্তন না হওয়ায় আক্ষেপ মির্জা ফখরুলের। আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন। সিলেটেও বাধার মুখে এনসিপির গাড়ি বহর। পতিত স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে বিএনপি, অভিযোগ নেতাদের। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়ি বহরে হামলা করছে। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ না করে প্রতারণা করেছে সরকার, মন্তব্য জামায়াত আমিরের। প্রতিটি সেক্টরে দলীয়করণের অভিযোগ। অস্ত্র মামলায় সন্ত্রাসী ডেভিড ইমনের 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। অত্যন্ত ধুরন্ধর চক্রটির নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলমান। বাংলাদেশিদের জন্য দ্রুতই খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। ঘোষণা ছাড়াই আরব আমিরাতে ভিসা বাতিলের ঘটনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ছাত্র আন্দোলনে পেলেট গান বিতর্কে উত্তপ্ত ভারত। অমিত শাহর পদত্যাগ দাবিতে পার্লামেন্টে বিক্ষোভ। পাল্টাপাল্টি অভিযোগে সরব কংগ্রেস বিজেপি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন 36টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন আর মাথায় গুলির ক্ষত বয়ে বেড়ানো জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমান। রক্তে ভেজা পতাকা তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। এর আগে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী আহমেদ জানান, 4 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের আলোচনায় অংশ নেবেন তারেক রহমান। বলেন, জুলাইয়ের স্পিরিট ধারণ করে বর্তমান সরকার। জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত অবস্থায় মাথায় রক্ত বন্ধ করতে যে জাতীয় পতাকা বেঁধেছিলেন, সেই রক্তে ভেজা পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন আজিজুর রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজিজুরের ইচ্ছে ছিল ওই পতাকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেওয়ার। আজ তিনি রক্তক্ষরণ ঠেকাতে মাথায় বাঁধা সেই পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। মিরপুর ফ্লাইওভারের উপরে উঠি এবং আমার বাংলাদেশের স্বাধীনতা পতাকা আমি ওইখানে উত্তোলন করে দিই। জুলাইয়ের রক্তাক্ত পতাকাটা যে একমাত্র যদি আমি কারো হাতে তুলে দিতে পারি, সেটা হলো আমাদের দলের চেয়ারম্যান স্যার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আলহামদুলিল্লাহ, আমি ভালোভাবে তার কাছে পতাকাটা দিতে পেরেছি। এদিকে দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, জুলাই স্পিরিট ধারণ করে বর্তমান সরকার। বিরোধী দলকে কাণ্ডজ্ঞানহীন অশ্রাব্য বক্তব্য পরিহার করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। আজকের বিরোধী দল তো আগামী দিনের সরকারও হতে পারে তারা। তো যদি তাই হয়, তারা যদি এখন থেকে দায়িত্বশীল আচরণ না করে, বেপরোয়া এবং কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা, বেপরোয়া আচরণ করা, তাতে তো গণতন্ত্র শক্তিশালী হবে না। এর আগে সকালে প্রতিবন্ধী 3 ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। ভোল পাল্টে সবাই এখন জুলাই যোদ্ধা, তারাই সবচেয়ে বেশি অপকর্মে লিপ্ত। জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকারের 5 মাস পেরুলেও ঘুষ অনিয়মের সংস্কৃতি রয়ে গেছে। প্রশাসনে প্রত্যাশিত পরিবর্তন দেখছেন না, বললেন বিএনপি মহাসচিব। অনুকরণ করতে থাকে তার নোংরা
রাজধানীর তথ্য ভবনের অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস স্মরণে ছিল প্রকাশনার মনোক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন। এ সময় জুলাই আন্দোলনে আত্মত্যাগকে রাষ্ট্র সংস্কারের প্রেরণা হিসেবে তুলে ধরেন বক্তারা। আমরা আশাবাদী যে আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের শহীদরা দেখেছে, আমাদের আহতরা দেখেছে, আমাদের প্রত্যেকটা আন্দোলনকারীরা দেখেছে, সেই স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরেই গঠন হবে। তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার মতো জুলাইকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন অনেকে। গণ অভ্যুত্থান নিয়ে কেউ যেন ব্যবসা না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাই জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে। সভায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন সরকার গঠনের পর কিছুই বদলায়নি। গেল 5 মাসে অতীতের মতোই চলছে ঘুষ দুর্নীতি। অনেকেই ভোল পাল্টে হয়েছেন জুলাই যোদ্ধা। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার পদ্ধতি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দেন দ্য পোপ। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ গড়ার চেষ্টা করছেন উল্লেখ করে তাকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। কিন্তু আশাবাদী হয়ে এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। We must all give him support. সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। আলোচকদের মতে, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে না পারলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের পর এবার সিলেটেও এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। গোলাপগঞ্জে এক মতবিনিময় সভা থেকে বের হতেই তাদের গাড়ির উপর ইটপাটকেল ও বোতল ছোড়া হয়। পরে 5 মাইল নামক এলাকায় গেলে সেখানেও গাড়িবহর বাধা দেওয়া হয়। এ ঘটনায় সরকার দলীয় নেতাকর্মীরাই জড়িত বলে দাবি করেছেন সার্জিস আলম। অন্যদিকে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা শেষে বের হওয়ার পর এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে ইটপাটকেল ও বোতল ছোড়া হয়। এ সময় সার্জিস আলমের গাড়ির গ্লাস ভেঙে যায়। এরপর উপজেলার 5 মাইল এলাকায় আবারও বাধার সম্মুখীন হন এনসিপির নেতাকর্মীরা। পরে কানাইঘাট না গিয়ে সিলেট সার্কিট হাউসে যান সার্জিস সহ দলটির নেতাকর্মীরা। হামলার জন্য বিএনপি নেতাকর্মীদের দায়ী করেন তারা। এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটোয়া পুলিশ। এখানেও ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো যে কিভাবে রাজনীতি করা লাগে। এদিকে দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। সার্জিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ জানান তারা। দোষারোপ করেন সরকারকে। সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়িবহরে হামলা করছে। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি এই জন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব।
এ ঘটনার পর বিকেলে পদযাত্রার পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে কানাইঘাটের উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতারা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। যারা আগে লন্ডন শিলংয়ে ছিলেন তারা জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসে জনগণের উপর জুলুম করছে, এমন মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে সিলেটের কানাইঘাটে দলীয় পথসভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। নাহিদ অভিযোগ করে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সন্ত্রাস দিয়ে ভোট দখলের চেষ্টা হবে, তবে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। এছাড়া গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে মানুষ কষ্টে থাকলেও এসব নিয়ে বিরোধী দলের সমালোচনা সহ্য করা হচ্ছে না, এমন অভিযোগ করেন নাহিদ ইসলাম। এছাড়া এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, তারেক রহমানের প্রত্যক্ষ মদতেই সারা দেশে এনসিপির উপর হামলা হচ্ছে। দুঃখের বিষয়, যারা পাট খেতে ধান খেতে যে সকল সৈনিকেরা এত বছর লুকিয়েছিল, যে সকল সৈনিকেরা জেলের ভিতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। আমাদের কোনো গুন্ডা পান্ডা লাগবে না, কোনো সন্ত্রাসী লাগবে না, আমাদের কোনো দখলবাজ লাগবে না, কোনো টেন্ডারবাজ লাগবে না, কোনো চাঁদাবাজ লাগবে না। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন অভিমুখে প্রবেশ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফররত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগও জানাননি বলে দাবি করেন তিনি। আর সম্পর্ক আরও জোরদার করতে কার্যকর আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন সার্জিও গোর। আগামীতে অনেক অগ্রগতি ও সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন নিজের এক্স হ্যান্ডেলে। দুপুরে ঢাকা পৌঁছে বিকেল 5:30টার পরপরই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সাথে ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত সহ অন্যান্য কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বলে পরিচিত গোর প্রায় 20 মিনিট একান্তে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। পরে আনুষ্ঠানিক বৈঠক চলে পৌনে 1 ঘন্টার মতো। সে সময় ডক্টর খলিলের সাথে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। 7:30টার পর বৈঠক শেষে বেরিয়ে যান মার্কিন প্রতিনিধি দল। এক্স হ্যান্ডেলে ডক্টর খলিলের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আশা, আগামীতে এই সম্পর্ক ঘনিষ্ঠ হবে আরও। রাতে মন্ত্রণালয়ে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তা জোরদার হচ্ছে আরও। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। ঢাকা বেইজিং ঘনিষ্ঠতা কিংবা ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গ বৈঠকে এসেছিল কিনা জানতে চান সাংবাদিকরা। আঞ্চলিক নিরাপত্তা এবং এই অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারত এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। বৈঠকে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বিশেষ করে জ্বালানি খাত নিয়ে আলোচনা হয়েছে জানালেও ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে গোরের বার্তা কি স্পষ্ট করেননি পররাষ্ট্রমন্ত্রী। এআরটি নিয়ে কোনো কথা হয়েছে কিনা? আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি, তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মনোভাবও জানতে চান গণমাধ্যম কর্মীরা। আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। রোহিঙ্গাদের জন্য দেশটির সহায়তা আরও বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সার্জিও গোর। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে 3 দিনের বাংলাদেশ মিশন শেষে দিল্লি ফিরবেন তিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ ইস্যুতে সরকারের পক্ষ থেকে জামায়াতকে আপোষের প্রস্তাব দেয়া হলেও তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, জাতির কাছে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে সরকার। প্রশাসনের বেশিরভাগ জায়গায় দলীয়করণ
করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে জামাতের মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, যার পরিপ্রেক্ষিতে 17 তারিখ আমরা এ সময় জুলাই পরবর্তী সময়ে নানা বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আমার কিছু দরকার নাই, আর যেন ঘর মার সন্তান না হারাইয়া যায়, আর যেন কোনো মার বুক খালি না হয়। বিগত দিনের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। যদি শিক্ষা না নেন, আগামী দিনে আপনাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। আমাদের জুলাই যোদ্ধারা আমাদের যখন তারা স্বাস্থ্য কার্ড নিয়ে হসপিটালগুলোতে যায়, তখন বলে হয় জুলাই আবার কি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, জুলাই সনদ এবং গণভোটের প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেয়া হবে না। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আস্থাশীল গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়ব না। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার প্রশাসনে নির্লজ্জ দলীয়করণ করেছে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দেশের মানুষ অভ্যুত্থান করলেও দেশ আবারও বৈষম্যের অন্ধকার গলিতে প্রবেশ করছে। আজকে সবই রয়ে গেল, সেই কৌটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশি জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কৌটা নয়। জনগণের অধিকার ও সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করায় জুলাই যোদ্ধাদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। 2 বছর হয়ে গেল, জুলাইয়ের আকাঙ্ক্ষা তো পূরণ হচ্ছে না, রথ এখন উল্টা দিকে চলছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। 2026 সালের মধ্যে সকল প্রক্রিয়া শেষ করে বন্ধ সরকারি শিল্প কারখানাগুলো চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সচিবালয়ে বন্ধ কারখানা চালু, বেসরকারীকরণ ও বিনিয়োগ আকর্ষণ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনার বিষয়ে গুরুত্ব দেন সরকার প্রধান। এছাড়া শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। পাশাপাশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম রামানানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। পরে সংবাদ সম্মেলনে তারা জানান, দ্রুততম সময়ের মধ্যে শ্রম বাজার খুলতে সম্মত হয়েছে কুয়ালালামপুর। আগস্টের শেষ সপ্তাহে শ্রমিক পাঠানোর লক্ষ্য বাংলাদেশ সরকারের। মালয়েশিয়া থেকে সহকর্মী মনিরুজ্জামানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যেসব দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বাংলাদেশে, তার অন্যতম মালয়েশিয়া। অথচ দীর্ঘদিন ধরেই বাংলাদেশিদের জন্য বন্ধ সম্ভাবনাময় এই শ্রমবাজার। অবশেষে আসার কথা শোনালো সরকার। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সাথে শ্রমবাজার ইস্যুতে 2 দিন বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বৃহস্পতিবার বাংলাদেশ হাই কমিশনে তারা করেন সংবাদ সম্মেলন, জানান দ্রুততম সময়ে শ্রমবাজার খুলতে রাজি হয়েছে কুয়ালালামপুর। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately, এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছেন ওনাদের জন্য মালয়েশিয়া এ দ্বার উন্মুক্ত করতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টার দাবি, আগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বলেন, দালালদের দৌরাত্ম্য বন্ধেও কাজ করবে সরকার। আগামী 1 মাসের ভেতরেই আমরা আশা করছি যে বেশ কিছু শ্রমিক এখানে এসে কাজ শুরু করবেন
সবসময় দেখা যায় যে বেশ কিছু দালাল বা অসাধু চক্রের সৃষ্টি হয়, তারা বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। আমরা বাংলাদেশে গিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে আলোচনা করব, নির্দেশনা প্রদান করব যেন এই ধরনের ভোগান্তির শিকার কোনো সাধারণ মানুষ না হন। এতদিন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধের জন্য বিগত সরকারকে দায়ী করেন মাহদি আমিন। অভিযোগ করেন আওয়ামী সরকারের সময় নানা অনিয়মের জন্যই বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রেখেছিল কুয়ালালামপুর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 5,000 বাংলাদেশি আরব আমিরাতের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বাতিলের ঘটনায় পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা জানান প্রতিমন্ত্রী। বলেন, আজ পর্যন্ত 626 জনের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। তাদের মধ্যে 417 জনেরটা নবায়নের জন্য আবার পাঠিয়েছে সরকার। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসে যাদের বিদ্যমান ভিসা বাতিল হয়ে গেছে তাদের সার্বিক তথ্য সংগ্রহ ও সহায়তা দিতে হটলাইন চালু করা হবে। সরকারের সাথে আমরা কথা বলছি এবং যেই সকল দেখেন, আমরা এটা তো নতুন সংযুক্ত আরব আমিরাতে কিছু বাংলাদেশি ভাইদের ভিসা ক্যান্সেল হচ্ছে বা অটো ক্যান্সেল হচ্ছে, সেগুলো 5,000 বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে। দেশে এসে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে বা যারা এই ধরনের ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট করার জন্য এবং আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে। দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন বহুরূপী এক চরিত্র। গ্রেপ্তারের আগ পর্যন্ত পুলিশকে ধোঁকা দিতে নানা কৌশল অবলম্বন করে সে। ব্যবহার করে বিদেশি নম্বর, কথা বলে অ্যাপসে, অবস্থান পরিবর্তন করত ঘন ঘন। তার কাছে ভারতের আধার কার্ড মিলেছে বলে দাবি পুলিশের। গ্রেপ্তার ডেভিড ইমনকে বিকেলে কারাগারে পাঠিয়েছে আদালত। রিমান্ডের আবেদন জানানো হবে রোববার। বিকেলে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম আদালতে নেওয়া হয় আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে। 3 সহযোগী সহ তাকে 4টি মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানাননি তদন্ত কর্মকর্তা। রিমান্ড চাইতে রোববার আবারও আদালতে তোলা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। তাকে সর্বোচ্চ 4টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার আছে 3টা মামলা, ফটিকছড়ি থানার 3টি মামলায় ফটিকছড়ি থানার, 2টি হচ্ছে অস্ত্র মামলা আর একটা হচ্ছে হত্যা মামলা। আর আরেকটি অপর মামলা সিএমপি তাকে বাইজি থানার একটা মামলায় তাকে সন্ন্যাসটা আবেদন করেছে, যেটি বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে। এর আগে সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, পুলিশকে ধোঁকা দিতে বারবার অবস্থান পরিবর্তন করছিল ডেভিড ইমন। ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ, খুলনায় একাধিক চেকপোস্ট বসালেও কৌশলে পার হয়ে যায় ইমন। কথা বলে বিদেশি নম্বরে, হোয়াটসঅ্যাপ ছাড়া কথা বলতো না। তার ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, তার ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে এটা একটা পর্যায়ে তারা আমাদের কাছে ওইখানে ভালো একটা আমরা চেকপোস্ট করি, কিন্তু আমাদের ওইখানে আমাদের ব্যাড লাক যে আমরা ওই সময় আসলে ওইখানে ধরতে পারি নাই। এরপরে আমার পাস করে চলে যাই, আমাদের টিমটা পিছনে ছিল, তো পিছনে ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে ডেভিড ইমন। পুলিশ জানায়, অবস্থার বেগতিক টের পেয়ে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের পরামর্শে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল ডেভিড ইমন। সে বাংলাদেশেই ছিল, যদিও বিভিন্ন ফোন কলে আমরা এর আগেও দেখেছি যে সে বলেছে যে আমি দুবাই আছি, অমুক জায়গায় আছি। এগুলো আসলে মিসগাইড করার জন্য। ভারতে কে রিসিভ করবে এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমে তারা ওস্তাদ। ডেভিড ইমনকে গ্রেফতারের পর তার সহযোগী আরেক শীর্ষ সন্ত্রাসী রাইহানকে পুলিশ ঘিরে ফেললেও শেষ মুহূর্তে ফসকে যায় সে। নোয়াখালীতে কোম্পানিগঞ্জ এলাকায় একটা অভিযান, আমরা আরেকটা অভিযান পরিচালনা করি। একটা বাড়িতে সে ছিল, কিন্তু বাড়ির ছাদ থেকে সে লাফ দিয়ে কোনোভাবে, মানে এটা আসলে অলৌকিকভাবে সে বেঁচে গেছে বা সে ওখান থেকে পার পেয়ে গেছে। এই সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল, একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল, বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে, এই যে তাদের যে এটা আমরা আস্তে আস্তে কাজ করছি।
বুধবার ভোররাতে যশোরের ঝুমঝুমপুর এলাকায় ৩ সহযোগী সহ পুলিশের হাতে ধরা পড়েন ডেভিড ইমন। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগে নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এর আগে বুধবার তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবির হাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তাকে তোলা হলে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে প্রসিকিউশন জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর মহাসমাবেশে হত্যাকাণ্ড চালাতে আওয়ামী লীগের দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকী। তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগপত্র দেয়া হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। আওয়ামী লীগের ওই সিদ্ধান্তে বলেছিল যে ঢাকা ছাড়ুন, না হলে ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেব না। তারই ফলশ্রুতিতে পরবর্তী 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। তার ভাই আব্দুল কাদের সিদ্দিকীর দাবি, লতিফ সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন না, এমনকি কোনো নির্দেশনাও দেননি। নিষ্কলুষ মানুষকে অন্যায়ভাবে একটা উদ্দেশ্য নিয়ে আসামি করা, এর শুধু প্রতিবাদ জানাতে এসেছি। বুধবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ আমলে নিয়ে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ের 2টি উন্নয়ন সংস্থার সাথে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান তিনি। শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর গ্রেপ্তার এবং বিচারের ক্ষেত্রেও আইনের ব্যত্যয় ঘটার সুযোগ নেই। হাসিনা সরকারের পতনের পর জুলাই গণহত্যার বিচারে শুরু হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম। এর মধ্যে এই ট্রাইব্যুনালে 6টি মামলায় সাজা দেয়া হয়েছে 62 জনকে, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনকে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে বুধবার এক প্রতিবেদন দেয় হিউম্যান রাইটস ওয়াচ HRW। সকালে সচিবালয়ে ওই প্রতিবেদন নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। বলেন, অভিযোগের বিষয়টি এড়িয়ে যাবার সুযোগ নেই। হিউম্যান রাইটস ওয়াচ মানে ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। আমাদের যেটুকু খতিয়ে দেখার দরকার আমরা দেখবো। এটাকে আমরা ইগনোর করছি না, এটাকে আমরা বলছি না যে ওনারা ঠিক করছেন না, বলছেন না। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় দেশের চৌহদ্দিতে ঢুকলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই বলেও জানান আইনমন্ত্রী। 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই 2টা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। নির্যাতনের শিকার মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে সরকারের লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা দেয়া হচ্ছে বলে জানান আইনমন্ত্রী। অভিযোগ আসছে, অভিযোগের তদন্ত ইন্ডিপেন্ডেন্টলি হবে, কিন্তু প্রত্যেকটা মানুষের লিগ্যাল এইড পাওয়ার একটা অধিকার আছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সরবরাহ ব্যবস্থার অদৃশ্য খরচ মূল্যস্ফীতি বাড়াচ্ছে, যদিও এটি নিছক চাঁদাবাজি নয়, বরং আড়ত কেন্দ্রিক অনেক প্রভাব কাজ করছে বাজারে। এমনই মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সেমিনারে যোগ দেন তিনি। জানান কয়েকটি নিত্যপণ্যের সাপ্লাই চেইনে নজরদারি বাড়িয়েছে সরকার। অদ্ভুত বাজার ব্যবস্থায় দিন চলছে বাংলাদেশে। এখানে মূল্যস্ফীতির হিসাব শুধুই কাগজে কলমে, পণ্যের দাম মূলত বাড়ে কমে ব্যবসায়ীদের সিদ্ধান্তে। তাই অনেক খাবারের দর বিশ্ববাজারে কমলেও দেশে খরচ কমে না। পথে ঘাটে চাঁদাবাজি এখনও নিত্যদিনের ঘটনা। সবজি ও মাছ ঘিরে এসব বিতর্ক সবচেয়ে বেশি। সাপ্লাই চেইনে শৃঙ্খলা ফেরাতে করণীয় কি তা বিশ্লেষণে বৃহস্পতিবার সেমিনারের আয়োজন করে সিপিডি। গবেষকের দাবি 10টি মূল পণ্যের 6টির খুচরা দামই আড়ত থেকে নিয়ন্ত্রণ হয়। চাল, ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ ও বেগুনের দাম বৃদ্ধির হার সবচেয়ে বেশি। অন্যদিকে ডিম, মুরগি, গরুর মাংস ও রুই মাছের দর বাড়ে ধীর গতিতে। পেঁয়াজের ক্ষেত্রে যারা আরবান আড়তদার আছেন তারা বড় মার্কেট অ্যাক্টর, কারণ তাদের কাছ থেকে সবচেয়ে বেশি রিটেলাররা সোর্স করেন। আলুর ক্ষেত্রে আমরা আরবান আড়তদাররা তাদের কাছ থেকে সবচেয়ে বেশি সোর্স করেন। তারপর যে কাঁচামরিচ রয়েছেন সেখানেও কিন্তু আমরা যদি আইডেন্টিফাই করি কারা সবচেয়ে বড় অ্যাক্টর, সেটাও কিন্তু আরবান আড়তদাররা। এ সময় কৃষি অর্থনীতিবিদরা বলেন, কোন পণ্য কি পরিমাণে উৎপাদন করতে হবে তার সঠিক তথ্য নেই কৃষকের হাতে। 3 বিঘা 5 বিঘা করে তার স্কেল অফ অপারেশনটাকে সে বড় বানাচ্ছে, আর যখনই স্কেল অফ অপারেশনটা বড় হচ্ছে তখন এই কস্ট অফ প্রোডাকশন এবং ইনভেস্টমেন্টের তার ইকোনমিক্স থেকে ডিফারেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়ান অপশন, ওইখানে এক্সপান্ড করা যেতে পারে। ফুড গ্রেইন প্রোডাকশন প্রায় 5 কোটি টন এর মতো, তার 10% হলো অন্তত 50 লাখ টন গোদামে মজুদ রাখার মতো সুযোগ সৃষ্টি করা দরকার, তো সেটা হচ্ছে না। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বে যেখানে জিডিপির 10% লজিস্টিক ব্যয় হিসেবে বিবেচিত হয়, বাংলাদেশে এই খরচ প্রায় 16%। এটি কমানোর বিকল্প নেই। কেউ একজন বলেছেন চাঁদাবাজি, আমি এরকম র শব্দে না গিয়ে এটার একটু ডিফাইন্ড ওয়ার্ড দিই। আমি আনঅ্যাকাউন্টেড ফর এক্সপেন্স কমাতে হবে। এই কমানোর এই যে লাইনটা, এই লাইনগুলি ধরার জন্য আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটিগুলি যদি আমরা করে ফেলতে পারি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। কৃষিকে আরো বেশি রাষ্ট্রীয় সহায়তা ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায় আনার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। পারচেজিং পাওয়ারটাকে ইরোড করে ফেলে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের শিশু স্বাস্থ্য সেবাকে আরও আধুনিক ও মানসম্মত করতে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে চালু হয়েছে প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার। সকালে নতুন এই সেবার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AJM জাহিদ হোসেন। মন্ত্রী বলেন, সুস্থ শিশুই একটি সমৃদ্ধ জাতির ভিত্তি। তাই শিশুদের জন্য নিরাপদ, আধুনিক ও মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নতুন এই ওয়ার্ড শিশুদের বিশেষায়িত চিকিৎসা সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নবনির্মিত ওয়ার্ডে শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরও কার্যকর উন্নত পরিবেশে প্রদান করা হবে। আধুনিক চিকিৎসা সুবিধা এবং শিশু বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্য নিয়েই এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বাচ্চার মাদেরকে আপনারা ট্রেনিং দিবেন, এই ট্রেনিংটা দিবেন বেশি বাচ্চার মায়েদেরকে, হাউ দে উইল ডু ইট এট দেয়ার হোম। ইউ ক্যান নট কিপ দেম ইন দ্য হসপিটাল লাইফ লং। So you need to be, that should be a community-based approach. So community-based approach that is much more effective and much more, it is less costly and এটাতে আপনার পারফরমেন্স বেটার হবে। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর অবশেষে নিজের মায়ের সন্ধান খুঁজে পেয়েছেন নতুনপুর স্পোর্টসের চ্যাম্পিয়ন দল রংপুরের স্ট্রাইকার স্মৃতি কিস্কু। বৃহস্পতিবার রাত 8:30টায় গাজীপুর থেকে মোবাইল ফোনে কথা বলেছেন কিস্কুর মা মাতি মাই হেমরন। এ সময় কিস্কু রংপুরের পালিচড়া স্টেডিয়ামের প্যাভিলিয়নে বিশ্রামরত অবস্থায় ছিলেন। কথা বলার 5 মিনিটের একটি ভিডিও রেকর্ড এসেছে যমুনা টেলিভিশনের হাতে। তাতে দেখা যায় মা মেয়ের আবেগঘন কথাবার্তা। কথা বলতে পেরে খুশি কিস্কু, এই জন্য যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানান তিনি। এখন মা ও মেয়ের সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করার চেষ্টা চলছে। যমুনা টিভি নিউজ থেকে আমার মা 8টার সময় আমার কাছে ফোন দিছে, আমি কথা বলছি, খুব ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে আমাকে।
যে আমার মায়ের সাথে কথা বলছি আমি। মালয়েশিয়া থেকে 5,000 এবং বাংলাদেশে অবস্থানরতদের মধ্যে থেকে 3 লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির সংবাদ মাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে দুই দেশ এ বিষয়ে আলোচনা করতে পেরেছে। প্রত্যাবাসন প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে থেকে 3 লাখ শরণার্থীকে মিয়ানমার ফেরত নিতে রাজি হয়েছে বলেও জানান তিনি। মালয়েশিয়ায় জাতিসংঘের নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় 1,26,000। ছাত্র আন্দোলনে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে সরব বিরোধী দলগুলো বৃহস্পতিবার পার্লামেন্ট চত্বরে বিক্ষোভও করেছেন কংগ্রেস এমপিরা। বুধবার সংবাদ সম্মেলনেও শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের নির্দেশদাতা হিসেবে সরাসরি অমিত শাহকে দায়ী করেছেন রাহুল গান্ধী। বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তুলে পাল্টা তোপ দাগাচ্ছেন বিজেপি নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে পার্লামেন্ট চত্বরে কংগ্রেস এমপিদের বিক্ষোভ। বৃহস্পতিবার বর্ষাকালীন অধিবেশনের কার্যক্রম শুরুর আগে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। পুলিশের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে পেলেট গান ব্যবহারের অভিযোগ তুলে পার্লামেন্ট অধিবেশনেই বিজেপিকে তুলোধুনো করছে কংগ্রেস নেতারা। প্রশ্নভাস বিরোধী আইন নিয়ে বিতর্কের সময় রাহুল গান্ধী দাবি করেন, সরাসরি অমিত শাহর নেতৃত্বেই এমন আগ্রাসী হয়েছিল পুলিশ। অধিবেশনের পর সংবাদ সম্মেলন ডেকেও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি। এখানে দুটি ঘটনা ঘটতে পারে, হয় তিনি প্যালেট গান দিয়ে গুলি চালানো, পেরেকযুক্ত লাঠি দিয়ে পেটানো এবং বৈদ্যুতিক লাঠি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, অথবা এসব যে ঘটছে তিনি জানতেনই না। যদি তিনি না জেনে থাকেন তবে তিনি অযোগ্য, আর যদি তিনি এগুলোর নির্দেশ দিয়ে থাকেন তবে তিনি অপরাধী। অমিত শাহকে নিয়ে রাহুলের মন্তব্যে চটেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তুলে ক্ষমা চাওয়ার দাবি তাদের। রাহুল গান্ধী একজন ভুয়া গান্ধী, যার মধ্যে ন্যূনতম সততাও নেই। তিনি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে নির্লজ্জ মিথ্যা বলেছেন। এটা স্পষ্ট যে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং পার্লামেন্টের কার্যক্রম ব্যাহত করার পূর্ব পরিকল্পিত উদ্দেশ্য নিয়েই তিনি এসব করেছেন। রাহুল গান্ধীকে বিরোধী দলীয় নেতা না বলে অপপ্রচারকারী নেতা বলা উচিত। বিরোধী দল গঠনমূলক বিতর্ক চায় না, চায় বিশৃঙ্খলা। তাই তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নানা মন্তব্য করে চলেছে। এদিকে ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন রাহুল। পুলিশের মারধরের শিকার শিক্ষার্থীরা একদিন অবশ্যই ন্যায় বিচার পাবে, এমন মন্তব্য করেছেন তিনি। বলেন, হামলার সব ছবি ও ভিডিও সংগ্রহ করেছে কংগ্রেস। জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।